স্পট রেজিস্ট্রেশনের সুযোগে টিকা নিতে কেন্দ্রে কেন্দ্রে উপচে পড়া ভিড়। দুদিনেই 100 থেকে 1000-এ প্রত্যাশীর সংখ্যা। জ্বর অ্যালার্জিতে ভয় না পাওয়ার পরামর্শ। স্বর্ণের বিনিময়ে অস্ত্র মাদকের দাম পরিশোধ করে আন্তর্জাতিক অপরাধ চক্র। চোরাচালানের রুট বাংলাদেশ। ঢাকা ইউএস বাংলার খাবারের গাড়িতে মিলল 7টি বার। 20 ফেব্রুয়ারি জাপানের ওবে বন্দর থেকে রওনা দিচ্ছে মেট্রো রেলের প্রথম কোচ। এপ্রিলের পরিবর্তে জুনে দেশে ট্রায়াল রান। প্রায় প্রস্তুত 5টি স্টেশন। এবং মোবাইলে হুটহাট কল ড্রপ, ধীরগতির ইন্টারনেটে ভোগান্তি চরমে। দায় না নিলেও গ্রাহকের পকেট কাটছে অপারেটররা। বিকার নেই টাওয়ার নির্মাতাদেরও। আশ্বাসেই খালাস বিটিআরসি। সময় সংবাদের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। স্পট রেজিস্ট্রেশনের সুযোগ নিতে গণটিকাদানের তৃতীয় দিনে কেন্দ্রে কেন্দ্রে ভিড় করেন সাধারণ মানুষ। রাজধানীর নির্ধারিত হাসপাতালগুলোতে দিনভর ছিল দীর্ঘ লাইন। জাতীয় পরিচয়পত্র ব্যবহারে স্পট রেজিস্ট্রেশনের সুযোগ আগ্রহ বাড়িয়েছে সাধারণ মানুষের। 40 যে কোনো নাগরিকই নিবন্ধন করে নিতে পারছেন টিকা। ভ্যাকসিন নেওয়ার পর জ্বর, অ্যালার্জির মতো উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। ঘড়ির কাঁটায় তখনও সকাল 9টা হয়নি। এরই মধ্যে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের টিকা কেন্দ্র ভ্যাকসিন প্রত্যাশীদের ভিড়ে জমজমাট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষ। টিকা নেয়ার বয়সসীমা 55 থেকে কমিয়ে 40 করা হয়েছে সোমবার। সেই সঙ্গে নিশ্চিত করা হয়েছে স্পট রেজিস্ট্রেশনের সুযোগ। ভ্যাকসিন নিয়ে সুস্থ আর স্বাভাবিক থাকাতেই স্বস্তি ছিল সবার। ভ্যাকসিন দিয়ে খুব ভালো লাগছে, আমাদের কোনো সমস্যা হয় নাই। আমার হার্টে 2টা রিং পড়া আছে, আমি হাইপারটেনসিভ পেশেন্ট, আমার কোনো অসুবিধা হয় না। টেরিফাই না যে আমাকে ইনজেকশনটা পুশ করা হয়েছে। আই এম ওকে, ইজ নরমাল। যেরকম একটা ইনজেকশন নিই, দ্যাট ওয়াজ দ্য সেম থিং। সকলে ভ্যাকসিন নেন, আমরা এটা আপনার পরিবারের জন্য সমাজের জন্য করি। বিশেষজ্ঞরা বলছেন হালকা জ্বর কিংবা গা ব্যথায় ভয়ের কিছু নেই, তবে অ্যালার্জি হলে নিতে হবে চিকিৎসকের পরামর্শ। প্রাথমিকভাবে সবাইকে রাখা হচ্ছে 30 মিনিটের পর্যবেক্ষণে। যেখানে দেওয়া হয়েছে ওই স্থানে ব্যথা অথবা ফুলে যাওয়া বা লাল হওয়া, একটু জ্বর হওয়া অথবা গায়ে ব্যথা, কারো কারো ক্ষেত্রে ডায়রিয়া, এই হচ্ছে সর্বোচ্চ। এই বিষয়গুলি সাধারণত ঘটে, যেটাই হোক না কেন 24 ঘন্টার মধ্যে এগুলো চলে যাচ্ছে। ওনার যদি মনে হয় যে না জ্বর অথবা ব্যথাটি উনি সহ্য করতে পারছেন না, সেক্ষেত্রে বলা হচ্ছে যে হ্যাঁ প্যারাসিটামল একটি নিয়ে নিতে পারেন। এদিকে ভিড় বেশি হলেও রেজিস্ট্রেশন থাকলে টিকা নিতে সময় লাগছে না খুব একটা। তবে বিশেষ ক্ষেত্রে করা হচ্ছে স্পট রেজিস্ট্রেশনের ব্যবস্থা। কেউ কেউ রেজিস্ট্রেশন করেনি এবং তারা আমাদের বঙ্গবন্ধু হাসপাতালে এখানেই হচ্ছিল পাওয়ার মতো ক্রাইটেরিয়া অনুযায়ী, এবং তাদেরকে আমরা ইনস্ট্যান্টলি এখানে আমরা করাই দিচ্ছি। আমাদের ক্যাপাসিটি তো 1200। যখন আনকাউন্টেবল যদি চলে আসে তখন তো ভ্যাকসিনের পাওয়ার একটা ব্যাপার আছে, আমার ক্যাপাসিটিও তো সেই পরিমাণ হবে না। প্রথম 2 দিনে টিকা নিয়েছেন প্রায় 80,000 মানুষ। আর এ সময় সুরক্ষা ওয়েবসাইটে নিবন্ধন করেছেন প্রায় 5.5 লাখ টিকা প্রত্যাশী। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে চলতি মাসের শেষে কোভ্যাক্সের আওতায় অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন সরাসরি যুক্তরাজ্য থেকে আসবে। এই দফায় বিনামূল্যে 1,31,000 ভ্যাকসিন পাবে বাংলাদেশ। গণটিকাদান কর্মসূচির তৃতীয় দিনে ঢাকা মেডিকেলের কেন্দ্র পরিদর্শন করেছেন স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। এ সময় তিনি কথা বলেন। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেজিস্ট্রেশন সাপেক্ষে প্রতিদিন টিকা নিতে আসছে 700-র বেশি মানুষ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও চলছে তৃতীয় দিনের মতো টিকাদান কর্মসূচি। চিকিৎসক, নার্সদের পাশাপাশি কেন্দ্রে যেয়ে রেজিস্ট্রেশনের পর টিকা দিতে পেরে খুশি সাধারণ মানুষ। 40 বছর বয়স হলে যে কেউ নিতে পারবে, এটা খুবই ভালো ডিসিশন। এখন জনসংখ্যার একটা আরো বেশি অংশ এই টিকার কভারেজে চলে আসলো। টিকা নিয়ে কোনো ভয় নেই, জ্বর হলে তো হতে পারে, এটা স্বাভাবিক। এই ভয়টা কেটে গেলে অনেকেই টিকা নিতে আসবে। মঙ্গলবার দুপুর 1:45টায় ডিএমসির টিকাদান কেন্দ্র পরিদর্শনে আসেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। টিকা নিয়ে মানুষের মধ্যে ভীতি দূর হয়েছে জানিয়ে স্বাস্থ্য সচিব বলেছেন, চলতি মাসের শেষে কোভ্যাক্স সুবিধায় 1,31,000 ভ্যাকসিন আসবে বিনামূল্যে বাংলাদেশে। আমরা আমাদের সিরামের ক্রয়কৃতটা নিয়ে আসছি, একই সাথে কোভ্যাক্স গ্যাভি অ্যালায়েন্সের এটাও পাচ্ছি, আরও কিছু ফাইজারেরও পাচ্ছি। সব মিলিয়ে আমাদের ভ্যাকসিনের কোনো সংকট হবে না ইনশাল্লাহ। 10 জন না হলে পরে একটা ভাইলে 10টা ডোজ থাকে, তাহলে ওয়াস্টেজ হবে। তো
যে সমস্ত জায়গাতে এই ব্যাপারটা ঠিক মতন মানা হবে না, সেখানে ওয়েস্টেজ বেশি হবে। তবে আমরা হিসাব করে দেখেছি এটা এখনও 10%-এর মতন হয় নাই। প্রতিদিন 500 জনকে টিকা দেবার লক্ষ্য নির্ধারণ করা হলেও এখন তা 700 ছাড়িয়ে যাচ্ছে। রেজিস্ট্রেশনের প্রক্রিয়া সহজ হওয়ায় মানুষের আগ্রহ বেড়েছে বলে মনে করছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে এবং এটা যেটা আরেকটা বিষয়, সেটা যে ম্যাক্সিমাম লোক কিন্তু 10টা 10:30টার ভিতর আসছে। তো ওই সময়টাতে একটু রাশও থাকে, কাউকে ওয়েটিং টাইমটা বেড়ে যাচ্ছে তখন। তো যদি এই প্ল্যানিংটা যদি স্প্লিট করে যে 10টা 11টা 12টায় কেউ প্ল্যান করলো, তাহলে ভিড়টা কিন্তু যখন এখন অনেক ভিড় কম, তো এইভাবে যদি একটু প্ল্যান করে আসে তারা কিন্তু এসে সাথে সাথে দিতে পারবেন। প্রতিদিন সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত ঢাকা মেডিকেলে চলবে টিকাদান কর্মসূচি। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বাইরেও দেশের বিভিন্ন স্থানে টিকা কেন্দ্রগুলোয় সারাদিনও চোখে পড়েছে টিকা প্রত্যাশীদের দীর্ঘ লাইন। এই মুহূর্তে ময়মনসিংহ মেডিকেল কলেজের সামনে আছেন সহকর্মী হারুনুর রশিদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রশিদ, ময়মনসিংহ অঞ্চলে করোনার টিকা গ্রহণের নিবন্ধন এবং টিকা গ্রহণের যে সংখ্যা সেটি আসলে ক্রমেই বাড়ছে, অর্থাৎ দিন যতই যাচ্ছে তার দ্বিগুণ হারে তার সংখ্যা বাড়ছে। আজকে ময়মনসিংহে সারা দিনে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এবং ময়মনসিংহের যে অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আছে সব মিলিয়ে 2620 জন মানুষ করোনা টিকা গ্রহণ করেছেন এবং গত 3 দিনে যে টিকা গ্রহণকারীর সংখ্যা আজকে পর্যন্ত সেটি 4662 জন। সিভিল সার্জন ডাক্তার ABM মশিউল আলম আমাদের জানিয়েছেন যে এই সংখ্যাটা আসলে ক্রমেই বাড়ছে এবং আজকে তিনি বেশ কয়েকটি উপজেলা পরিদর্শন করেছিলেন, সেখানেও মানুষজনের উপস্থিতি দেখেছেন বলে আমাদের জানিয়েছেন। এবং আমরাও যে টিকা কেন্দ্রগুলো পরিদর্শন করেছি, দেখেছি বিশেষ করে যে নিবন্ধনের যে প্রক্রিয়া সেটি সহজীকরণ এবং স্পট রেজিস্ট্রেশন শুরু হওয়ার পর থেকেই আসলে মানুষের ভিড় বেড়েছে এবং বয়স সীমা কমিয়ে আনার যে একটি সিদ্ধান্ত সরকার নিয়েছে, যার কারণে আজকে প্রতিটি টিকা কেন্দ্রেই মানুষের ভিড় ছিল, নিবন্ধন কেন্দ্রে মানুষের ভিড় ছিল। এবং আমরা দেখেছি যে বেশ ময়মনসিংহ মেডিকেল কলেজ অডিটোরিয়াম কেন্দ্রে যে বুথ রয়েছে, এখানে 8টি বুথ আছে টিকাদানের, সবগুলোতেই সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত মানুষের ভিড় ছিল এবং তারা এখানে সুশৃঙ্খলভাবে অনেক বুথে আমরা দেখেছি লাইনে দাঁড়িয়েও তারা টিকা গ্রহণ করেছেন। অর্থাৎ ক্রমেই মানুষের যে আগ্রহ এবং টিকাদানের সংখ্যা, মানুষের যে টিকা গ্রহণের সংখ্যা সেটি বাড়ছে এবং এটি ক্রমান্বয়ে আরও বাড়বে বলে স্বাস্থ্য সংশ্লিষ্ট যারা আছেন তারা আশা করছেন। আরেকটি বিষয় হচ্ছে যে ময়মনসিংহ মেডিকেল কলেজ এটি হচ্ছে সিটি কর্পোরেশনের সবচেয়ে বড় টিকাদান কেন্দ্র। এখানে 8টি বুথ রয়েছে। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বেশিরভাগ বলা যায় যে সব মানুষই যারা টিকাদান করতে আগ্রহ প্রকাশ করেন বা নিতে চান তারা এখানে আসেন এবং আজকে আমরা এখানে দেখেছি প্রচুর ভিড়, বিশেষ করে স্পট রেজিস্ট্রেশনের যে জায়গাটিতে, সেখানে আজকেও প্রায় 1000-এর বেশি নিবন্ধন এখানে হয়েছে। কিন্তু যারা নিবন্ধন এখানে করেছেন তারা একটি সমস্যায় পড়েছেন, বিশেষ করে এই যে স্পট রেজিস্ট্রেশন কেন্দ্রটি আছে এখানে পর্যাপ্ত প্রিন্টার নাই, যার কারণে মানুষ নিবন্ধন করার পরেই তাদের যে কাগজপত্রগুলো যেগুলো সংগ্রহ করার দরকার সেগুলো সংগ্রহ করতে অনেক বিড়ম্বনায় পড়েছেন। এখানে যারা সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন কর্মকর্তা আছেন তারা বলছেন যে এখানে আরও 2-1টি প্রিন্টার বাড়ানো গেলে মানুষের দুর্ভোগ আরও কমবে এবং সহজে নিবন্ধন করতে পারবেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে করোনা টিকা প্রদানের সর্বশেষ খবর। গণটিকাদান কর্মসূচির সবশেষ খবর জানাতে ময়মনসিংহ মেডিকেল কলেজের সামনে থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী হারুনুর রশিদ। শিগগিরই সারা দেশে স্কুল খুলে দেওয়ার লক্ষ্যে চলতি সপ্তাহেই দেশের প্রাথমিক শিক্ষকদেরকে করোনা টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন। সকালে সচিবালয় ক্লিনিকে করোনা টিকা গ্রহণের পর তিনি একথা বলেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে পৃথিবীর অন্যান্য দেশের চেয়ে অনেক আগেই আমাদের এই দেশে এই ভ্যাকসিন নিয়ে আসার কারণে উনি গতকাল এবং এর আগেও আমাকে ফোন দিয়ে বলছে তোমার সকল শিক্ষককে তুমি টিকা দিয়ে নাও, আমরা যে কোনো সময় স্কুল খুলে দেব, 7 দিনের ভিতরে টিকা নেওয়া শেষ করবো ইনশাল্লাহ। আমার শিক্ষকদের, আমার যারা আছেন টিকার আওতায় যারা পড়বেন 40 ঊর্ধ্ব বয়সের সবাইকে টিকা নেওয়ার জন্য অনুরোধ করব। রাজধানীতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইন্সের যাত্রীদের খাবার সরবরাহকারী কেটারিং সার্ভিসের গাড়ি থেকে প্রায় 5 কোটি টাকা মূল্যের 60টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এ ঘটনায় ইউএস বাংলার সন্দেহভাজন 8 জনকে আটক করেছে সংস্থাটি। শুল্ক গোয়েন্দা বিভাগ জানায়, আন্তর্জাতিক অপরাধীরা বাংলাদেশকে রুট হিসেবে ব্যবহার করে এবং এর মাধ্যমে অস্ত্র ও মাদকের মূল্য পরিশোধ করে থাকে।
গোপন খবরে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানতে পারে মঙ্গলবার সকাল 7টায় দুবাই থেকে আসা একটি ফ্লাইটে অবৈধভাবে বিপুল পরিমাণ স্বর্ণ বাংলাদেশে প্রবেশ করবে। সেই অনুযায়ী ফ্লাইটটি চিহ্নিত করে ভোর থেকেই হযরত শাহজালাল বিমানবন্দরে অবস্থান নেয় শুল্ক গোয়েন্দার বড় একটি দল। সকাল 7টায় বিমানবন্দরে টার্গেটকৃত ইউএস বাংলার বিমানটি অবতরণের সঙ্গে সঙ্গে তাতে উঠে গোয়েন্দারা তল্লাশি শুরু করে। বিমানের মধ্যে কোনো অবৈধ স্বর্ণ না পেয়ে যখন গোয়েন্দারা হতাশ, ঠিক তখনই বিমানের খাবার গাড়ির ফুড স্টোরেজের ভিতর বিশেষভাবে লুকানো অবস্থায় 60টি স্বর্ণের বারের খোঁজ পান গোয়েন্দারা। প্রায় 7 কেজি ওজনের এই স্বর্ণের বাজার মূল্য প্রায় 5 কোটি টাকা। স্বর্ণ অলরেডি ফ্লাইট থেকে নামিয়ে, এয়ারক্রাফট থেকে নামিয়ে কাভার্ড ভ্যানের মধ্যে উঠিয়ে ফেলেছিল। কাভার্ড ভ্যানের যেখানে খাবার রাখে ওই জায়গায় স্বর্ণগুলো খুব সুকৌশলে লুকিয়ে রেখেছিল। ওই সময়ে হাইলিফট কাভার্ড ভ্যানে আর এয়ারক্রাফটের ভিতরে আসা যাওয়া করছে এরকম ইউএস বাংলা এয়ারলাইন্সের কর্মী আমরা 8 জনকে আটক করেছি। হাইলিফট কাভার্ড ভ্যানটাকেও আমরা জব্দ করেছি। এয়ারক্রাফটের ভিতরে এত টাকা মূল্যের স্বর্ণ কেউ দিয়ে দেয়, এটা তো কারো তত্ত্বাবধানে দেয়, কারোর সাথে যোগাযোগ করে দেয়। ক্যারি করার জন্য এই নিম্নপদস্থ কর্মচারীদেরকে ব্যবহার করা হয়। ভৌগোলিকভাবে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার চোরা কারবারিরা বাংলাদেশকে রুট হিসেবে ব্যবহার করছে জানিয়ে অধিদপ্তরের মহাপরিচালক জানান, আন্তর্জাতিক অপরাধ চক্র এসব স্বর্ণ দিয়ে অস্ত্র, মাদক ও সন্ত্রাসের মূল্য পরিশোধ করে থাকে। চোরাচালানকৃত স্বর্ণের সাথে অনেক ক্রাইম জড়িত, অনেক ব্ল্যাক ইকোনমি জড়িত। এই স্বর্ণ ব্যবহার করা হয় অস্ত্রের মূল্য পরিশোধ করার জন্য, মাদকের মূল্য পরিশোধ করার জন্য, সন্ত্রাসে অর্থায়ন করার জন্য। সরকারি হিসেবে গেল 5 বছরে শুধু শুল্ক অধিদপ্তরই অবৈধভাবে আকাশপথে আসা প্রায় 1300 কেজি স্বর্ণ উদ্ধার করেছে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দলীয় নেত্রীর মুক্তির জন্য বিএনপির আগ্রহ যতটা না বেশি, তার চেয়ে বেশি আগ্রহ সরকার বিরোধিতায়। সকালে তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে এক অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি আরও বলেন, নেতিবাচক রাজনীতির জন্য বিএনপিকে জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত। বেগম জিয়ার মুক্তির চেয়ে সরকারের অন্ধ সমালোচনা এবং সরকার পতনকেই কৌশল হিসেবে বেছে নিয়েছে। জনগণ তাদের উদ্দেশ্য নিয়ে সন্দিহান। দলীয় নেত্রীর জন্য তাদের আগ্রহ যতটা, তার চেয়ে বেশি সরকার বিরোধিতা। আসলে তারা কী চায় নিজেরাও জানে না। আমি বিএনপিকে অপরাজনীতি, ষড়যন্ত্র, অপপ্রচারে বিনিয়োগ না করে জনঘনিষ্ঠ ইস্যুতে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। দলীয় নেতাদের বিভিন্ন মামলায় সাজা প্রদানের প্রতিবাদে এবং মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে আগামী 11ই ফেব্রুয়ারি দেশের মহানগর ও জেলা সদরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে বিএনপি। একথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিকেলে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা জানান। ভুয়া এবং হয়রানিমূলক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, জনাব হাবিবুল ইসলাম হাবিব সহ সাতক্ষীরায় 10 জন নেতাকর্মী এবং পাবনায় 47 জন নেতাকর্মীকে ষড়যন্ত্রমূলকভাবে ফরমায়েশি সাজা প্রদান, এসব ঘটনার প্রতিবাদে আগামী 11 ফেব্রুয়ারি বৃহস্পতিবার দেশের সকল মহানগর এবং জেলা সদরে প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করে। 20 ফেব্রুয়ারি জাপানের ওবে বন্দর থেকে রওনা দিচ্ছে মেট্রো রেলের প্রথম কোচ। ভিসা জটিলতায় কর্তৃপক্ষ যেতে না পারলেও তৃতীয় পক্ষের মাধ্যমে ইন্সপেকশন ও অনলাইন ভিজুয়াল ট্রায়াল শেষে শিপমেন্টের অনুমতি দিয়েছে ডিএমটিসিএল। তারা বলছে দ্বিতীয় কোচ রওনা দেবে 23 এপ্রিল। সেক্ষেত্রে এপ্রিলের পরিবর্তে জুনে হবে ট্রায়াল রান। রাশেদ লিমনের রিপোর্ট। কথা ছিল জানুয়ারিতে ইন্সপেকশন শেষে জাপান থেকে জাহাজে আনা হবে দেশের প্রথম মেট্রো রেলের কোচ, কিন্তু করোনার কারণে ভিসা জটিলতায় সে দেশে যেতে পারেনি বাংলাদেশের প্রতিনিধি দল। তাই বিকল্প হিসাবে তৃতীয় পক্ষের মাধ্যমে সেরে নেওয়া হয়েছে সেই কাজ। দেশে বসেই ভিজুয়াল ট্রায়াল দেখে দেয়া হয়েছে ছাড়পত্র। কর্তৃপক্ষ বলছে সব ঠিকঠাক থাকলে চলতি মাসের 20 ফেব্রুয়ারি জাপানের ওবে বন্দর থেকে রওনা দিবে প্রথম ট্রেন। মোংলা বন্দর হয়ে দিয়াবাড়ির ডিপোতে নোঙর করবে 23 এপ্রিল। দ্বিতীয় ট্রেনটি 15 এপ্রিল রওনা দিবে, দিয়াবাড়িতে পৌঁছবে 16 জুন। এর পরের ট্রেনটি ওবে বন্দর থেকে রওনা দিয়ে দিয়াবাড়িতে আসবে চলতি বছরের 13 আগস্ট। থার্ড পার্টি ইন্সপেকশন হয়েছে, সেই ইন্সপেকশনের পরেও টেস্টটা করেছে, সেই টেস্টটা অনলাইনে আমাদের এখানে যে টেকনিক্যাল টিম তারাও এটা দেখেছে। এই দেখার পরে আমরা এখন একটা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছি।
এই জটিলতায় এপ্রিলের পরিবর্তে ট্রায়াল রান শুরু হবে জুনে। সেক্ষেত্রে 5টি স্টেশনেই এই কার্যক্রম বাস্তবায়নের কথা জানিয়েছেন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক। আমাদের এই ট্রেনের চলাচলের জন্য 5টা স্টেশন পর্যন্ত আমরা প্রস্তুত প্রায় করে ফেলেছি, যাতে ট্রেনটা চলাচল করতে কোনো ধরনের অসুবিধা না হয়। প্রথম 1, 2, 3টা স্টেশনের প্ল্যাটফর্মের উপরে যে স্টিল স্ট্রাকচার হওয়ার কথা, সেই স্টিল স্ট্রাকচারও ইতিমধ্যে সম্পন্ন হয়ে গিয়েছে। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে দিনরাত মিলিয়ে 3 শিফটে চলছে মেট্রো রেলের কাজ। যদিও এখনো পর্যন্ত মেট্রো রেল কর্তৃপক্ষ দাবি করছেন চলতি ডিসেম্বরেই আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে মেট্রো রেল। তবে করোনার ধাক্কায় কাজ যতখানি পিছিয়েছে সেটি সামলে নিতে হয়তো আরও 6 মাস এই মেয়াদ বাড়তে পারে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। হুটহাট কল ড্রপ, 5 মিনিটের কথোপকথনে 2 মিনিটে শুনতে না পাওয়া, পড়াশোনা কিংবা দাপ্তরিক কাজে ইন্টারনেটের ধীরগতি। করোনাকালে মুঠোফোন সেবা নিয়ে এমন অসংখ্য অভিযোগ গ্রাহকদের। সেবায় চরম ভোগান্তি থাকলেও গ্রাহকদের পকেট ঠিকই কাটছে মুঠোফোন অপারেটররা, যদিও মান খারাপের দায় এককভাবে নিতে চায় না তারা। বিটিআরসি বলছে মুঠোফোন সেবার মান যাচাইয়ে চলছে ড্রাইভ টেস্ট, নেওয়া হবে কঠোর ব্যবস্থা। সিরাজগঞ্জের এনায়েতপুরের ভোগ্যপণ্য ব্যবসায়ী ইব্রাহিম হোসেন ব্যবসায়িক প্রয়োজনে প্রতিদিন সরবরাহকারী ও ক্রেতাদের সাথে মুঠোফোনে কথা বলতে হয় তাকে। 5 থেকে 6 মিনিটের মধ্যে প্রায় 3-4 মিনিট আমার কোনো কথাই শুনতে পাই না। করোনায় অনলাইনে কেনাকাটা, সামাজিক যোগাযোগ, পড়াশোনা, এমনকি দাপ্তরিক কাজকর্মও হয়ে পড়েছে মোবাইল ইন্টারনেট নির্ভর। সব সময়কালী লোডিং অ্যাপ দেখাইতেছে, অনেকক্ষণ পরে একটা পেজ আমরা লুট করতে পারছি। সেবার মান খারাপের নেপথ্যে 2টি কারণ উল্লেখ করেছে মুঠোফোন অপারেটররা। তারা বলছে উচ্চ মূল্যের কারণে কাঙ্ক্ষিত সেবা দিতে গ্রাহক অনুপাতে প্রয়োজনীয় তরঙ্গ নেই তাদের হাতে। আবার 2018 সালে টাওয়ার শেয়ারিং লাইসেন্স দেওয়ায় গত 2 বছরে নেটওয়ার্ক উন্নয়নে করতে পারেনি কোনো কাজ। করোনাকালীন সময়ে কিন্তু আমরা সরকারের কাছে আর্জি জানিয়েছি যে আমাদেরকে ফ্রিতে দেওয়া হোক অথবা কম দামে দেওয়া হোক, কিন্তু আমরা দেখেছি যে আমরা কিন্তু কোনো স্পেকট্রাম পাইনি। সো স্পেকট্রাম না পেয়ে আমি সেবাটা কিভাবে দিব, এটা আমাদের বোধগম্য না, এবং সেই সাথে আবার আমি টাওয়ার এক্সপ্যান্ড করতে পারছি না। টাওয়ার নির্মাণ না হওয়ার জন্য মুঠোফোন অপারেটরদেরকে পাল্টা দায়ী করছে টাওয়ার নির্মাতা প্রতিষ্ঠানগুলো। ওনারা আমাদেরকে অর্ডার দেননি, এজন্য আমরা করতে পারি নাই। এসএলএ ঠিক হয়নি, এজন্য করতে পারি নাই। বিটিআরসি বলছে নীতিমালা অনুযায়ী কল সাকসেস রেট 97% বা তার বেশি, কল ড্রপ 2% কম থাকা, কল সেটআপ টাইম 7 সেকেন্ড, 3G ডাটার ন্যূনতম গতি 2 MBPS এবং 4Gতে ন্যূনতম গতি 7 MBPS রাখতে হবে। এসব যাচাইয়ে দেশের 300 উপজেলায় চলছে ড্রাইভ টেস্ট। তাদের সার্ভিস কোয়ালিটি অফ সার্ভিস মেনটেন করা উচিত। সেখানে যদি কোনো ব্যত্যয় হয় তাহলে বিটিআরসি যে নীতিমালা দ্বারা পরিচালিত কোয়ালিটি অফ সার্ভিস রেগুলেশন যেটা, তো সেক্ষেত্রে সেইভাবেই বিটিআরসি অ্যাকশন। আগামী জুন মাসের মধ্যে ড্রাইভ টেস্টের কাজ শেষ হবে বলে আশা করছে বিটিআরসি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকবে মালদ্বীপ। 4 দিনের সফরে ঢাকায় এসে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহীদ আরও বলেন, আন্তর্জাতিক আদালতে এ নিয়ে মামলা করা গাম্বিয়াকে পূর্ণ সমর্থন দেবে তার দেশ। সকালে তিনি দ্বিপক্ষীয় বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেনের সঙ্গে। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, টিকা কার্যক্রম চালাতে বাংলাদেশ থেকে নার্স চেয়েছে মালদ্বীপ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষের আনুষ্ঠানিকতায় যোগ দিতে আসছে মার্চে ঢাকায় আসবেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ। তার সফরের আগের মাসেই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে 4 দিনের জন্য ঢাকায় এসেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহীদ। মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় 2 পররাষ্ট্রমন্ত্রী আনুষ্ঠানিক বৈঠকে বসেন। এ সময় মানব সম্পদ ব্যবস্থাপনা, জলবায়ু ইস্যু, রোহিঙ্গা সংকট, পর্যটন ও ব্যবসা বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে আলোচনা করেন তারা। পরে যৌথ সংবাদ সম্মেলন করেন 2 পররাষ্ট্রমন্ত্রী। মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আলোচনা সফল হয়েছে জানিয়ে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার কথা জানান আবারও। We exchanged views on exploring new avenues of cooperation. I reiterated the support of Maldives to Bangladesh on the issue of Rohingya refugees. And together with the government of Gambia, we seek accountability for the acts of genocide committed against the Rohingya people. এ সময় ডক্টর AK মোমেন জানান, করোনার ভ্যাকসিনেশন চালাতে বাংলাদেশ থেকে কিছু নার্স চেয়েছে মালদ্বীপ।
যে মলদ্বীপের প্রেসিডেন্ট ডিক্লেয়ার করেছেন এনি ওয়ার্কার্স ইন মলদ্বীপ ফরেনার্স ইনক্লুডিং এভরিওয়ান উইল গেট ফ্রি ভ্যাকসিনেশন ইন মলদ্বীপ। আমরা সেখানে উইল সেন্ড সাম নার্সেস। এছাড়া পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে এবং মানব সম্পদ প্রেরণ সংক্রান্ত দুটি সমঝোতা স্মারক সই করা হয়। শিপিং লাইন হয় তাহলে যোগাযোগটা বাড়বে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। পিকে কাণ্ডে জড়িয়ে গেলেন পিকের আয়কর কর্মকর্তা পরিবারের ৩ জন। এর মধ্যে দুপুরে কাশিমপুর কারাগার থেকে দুদকে নিয়ে আসা হয় আয়কর আইনজীবী সুকুমার মৃধার মেয়ে অনিন্দিতা মৃধাকে। অন্যদিকে অর্থ পাচারের সূত্র খুঁজতে গিয়ে সুকুমার মৃধার ভাইয়ের ছেলে অসীম কুমার মিস্ত্রিকে গ্রেফতারের পর ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। দুদকের জিজ্ঞাসাবাদে এসেই ধরা পড়েছিলেন পিকে হালদারের আয়কর আইনজীবী সুকুমার মৃধা ও তার মেয়ে অনিন্দিতা মৃধা। গত ২১ জানুয়ারি আদালতের দেয়া ৩ দিনের রিমান্ড শুরু হয় মঙ্গলবার থেকে। তার বিরুদ্ধে অভিযোগ, বাবা সুকুমার মৃধার সাথে পিকের সম্পদ দেখভালের দায়িত্বে ছিলেন তিনি। এজন্য পিকের নিয়ন্ত্রণাধীন উইন্টাল ইন্টারন্যাশনাল লিমিটেডের পরিচালকও করা হয় অনিন্দিতাকে। এই কোম্পানির নামে ফার্স্ট ফাইন্যান্স ও ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস থেকে ভুয়া ঋণ তুলে নেন ১৬৮ কোটি টাকা, যা বিভিন্ন ব্যাংক হিসাবে পাচার করা হয়। এদিকে গতকাল গ্রেফতার সুকুমার মৃধার ভাইয়ের ছেলে অসীম কুমার মিস্ত্রিকে আদালতে নেওয়া হলে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তার বিরুদ্ধে অভিযোগ, সুকুমার মৃধার অবৈধ সম্পদের ২০ কোটি ৭০ লাখ টাকা বিভিন্ন ব্যাংকে পাচার করতে সহায়তা করেন অসীম, যার পেছনে পিকে জড়িত থাকার প্রমাণ রয়েছে বলে জানায় দুদক সূত্র। এখন পর্যন্ত পিকে হালদারের অর্থ লোপাটের ঘটনায় ৩৩ জনকে আসামি করে ৬টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দেশের হয়ে প্রথমবারের মতো খুব যুব বিশ্বকাপ ট্রফি জেতাটা ছিল বিশেষ অর্জন। সময় সংবাদে এমনটাই বলেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রাকিবুল হাসান। কঠোর পরিশ্রম, অধ্যবসায় আর দলগত পারফরমেন্সের জন্যই এমন সাফল্য। আর সেই সাফল্যে অনুপ্রাণিত হয়ে এবার ২০২৩ সালের বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন এই বাঁহাতি স্পিনার। জিতবো, পজিটিভ মাইন্ডসেট ছিল সবার মধ্যেই যে আমরা ইন্ডিয়াকে বিট করব, কারণ ওদের সাথে আগে বলছি আমরা খেলছি, ওদের উইক জন হিসেবে আমরা জানা ছিল, আর আমরা আলাদা একটা মানে জিতও কাজ করতেছিল। আমাদের অফিসিয়ালরা অনেক ভালো ছিল, যে কারণে আমরা ভালো রেজাল্ট করতে পারছি। আমাদের সব দিক দিয়ে সব ধরনের হেল্প ওনারা করতো। আর জিতার পর রাতটা আসলে মানে অন্যরকম একটা কাটছে, মানে কারণ জিতার পর ২-৩ ঘন্টা যে আমরা কি সেলিব্রেশন করছি এটা তো ঠিক মনে নেই, এত উদযাপন করছি আমরা। আসলে খুব ভালো একটা দিন ছিল। এটাই তো সবাই আশা করে, এজ এ ক্রিকেটার, এজ এ আমরা যারা আছি সবাই, এবং ইভেন আমরা আশাবাদী যে আমরা ২০২৩ ওয়ার্ল্ড কাপ ইনশাআল্লাহ আমাদের খুব ভালো চান্স আছে, ইনশাআল্লাহ আমরা জিততেও পারি। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। স্পট রেজিস্ট্রেশনের সুযোগে টিকা নিতে কেন্দ্রে কেন্দ্রে উপচে পড়া ভিড়। দুদিনেই ১০০ থেকে হাজারে প্রত্যাশীর সংখ্যা। জ্বর, অ্যালার্জিতে ভয় না পাওয়ার পরামর্শ। স্বর্ণের বিনিময়ে অস্ত্র মাদকের দাম পরিশোধ করে আন্তর্জাতিক অপরাধ চক্র। চোরাচালানের রুট বাংলাদেশ। ঢাকার ইউএস বাংলার খাবারের গাড়িতে মিলল ৭টি বার। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।